আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদের সাথে আছে সিফাত শারমিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শ্বাসরোধে হত্যা করা হয়েছে ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরীকে, জানিয়েছেন ময়না তদন্তকারী ডাক্তার। 2 গৃহকর্মীকে আসামি করে মামলা। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ 11 মার্চ, মনোনয়নপত্র জমা ও বাছাই 26 ফেব্রুয়ারি। ছাত্রলীগ স্বাগত জানালেও শঙ্কায় ছাত্রদল ও ছাত্র ইউনিয়ন। খুলনায় ট্রাক চাপায় নিহত গোপালগঞ্জের 5 যুবলীগ ও ছাত্রলীগের নেতা দাফন সম্পন্ন। আজ সড়ক দুর্ঘটনায় মুন্সিগঞ্জে 3 জন সহ অন্তত 5 জন নিহত। দুদকের ভুলে জাহ আলম বিনা দোষে 3 বছর হাজত বাস করলেও লাপাতা 18 কোটি টাকা জালিয়াতির হোতা সালেক। ছেলের অপকর্মের শাস্তি চান তার বাবাও। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে ধারণা করছে ময়না তদন্তকারী ডাক্তার সোহেল মাহমুদ। 2 বা ততোধিক ব্যক্তি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মনে করেন তিনি। রবিবার রাতে রাজধানীর এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের বাসা থেকে মাহফুজা চৌধুরীর লাশ উদ্ধার করা হয়। সোমবার সকালে ময়না তদন্ত করা হয়, এতে শ্বাসরোধ করে হত্যার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ডাক্তার। হত্যার দিন রাতেই গৃহকর্মী স্বপ্না ও রেশমাকে আসামি করে মামলা দায়ের করেন মাহফুজা চৌধুরীর স্বামী ও ছাত্রলীগের সাবেক নেতা ইসমাত কাদির গামা। প্রাথমিকভাবে পুলিশের ধারণা টাকা পয়সার লোভে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে যাত্রী প্রতি 4,18,000 টাকা খরচ ধরে হজ প্যাকেজের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সরকারি ব্যবস্থাপনায় 7,198 জন সহ এবার হজে যেতে পারবেন মোট 1,27,198 জন যাত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। একজন এজেন্ট সর্বনিম্ন 150 এবং সর্বোচ্চ 300 যাত্রী বহন করতে পারবেন। বিমান ভাড়া এবার প্রায় 10,000 টাকা কমলেও বাড়ি ভাড়া ও পশু কোরবানির খরচ বেড়ে যাওয়ায় এবার প্যাকেজ 1 এর যাত্রীদের খরচ বহন করতে হবে 4,18,500 টাকা। প্যাকেজ 2 এর জন্য খরচ হবে 3,44,000 টাকা, আর বেসরকারি ব্যবস্থাপনায় খরচ হবে ন্যূনতম 3,44,000 টাকা। কেউ 2 বারের বেশি হজে গেলে প্যাকেজের অতিরিক্ত 2,100 সৌদি রিয়াল পরিশোধ করতে হবে। এছাড়াও প্রাণী কল্যাণ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী 11 মার্চ ভোটের তারিখ ঠিক রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদগুলোর নির্বাচনের তাফসিল ঘোষণা করা হয়েছে। আজ সকাল 10:30টার পর এই তাফসিল ঘোষণা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচনের তারিখ ঘোষণা করেন ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর এস.এম. মাহফুজুর রহমান। তাফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে 19 থেকে 25 ফেব্রুয়ারি, জমা যাচাই বাছাই 26 ফেব্রুয়ারি, প্রার্থী তালিকা প্রকাশ 27 ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ দিন 2 মার্চ, চূড়ান্ত তালিকা প্রকাশ 3 মার্চ, সম্পূরক ভোটার তালিকা 5 মার্চ প্রকাশ করা হবে। ডাকসু নির্বাচনে 25টি পদের বিপরীতে মোট ভোট দেবেন শিক্ষার্থীরা। 11 মার্চ সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত নিজ নিজ হলে ভোট দিতে পারবেন তারা। খসড়া ভোটার তালিকা আজই প্রকাশ করা হবে বলে জানা গেছে। নির্বাচনে অংশগ্রহণের জন্য ছাত্র সংগঠনগুলো ছাত্রলীগ, ছাত্রদল, প্রগতিশীল ছাত্রজোট, সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য ও কোটা আন্দোলনের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এই 5টি প্যানেলে ভাগ হতে পারে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের মতো যেন ডাকসুর নির্বাচন না হয়, সেটি এখন সরকারের চ্যালেঞ্জ। ক্যাম্পাসে সহ অবস্থান নিশ্চিতের দাবিও জানিয়েছেন তিনি। ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, আমরা বলেছি যে ডাকসু নির্বাচন যাতে জাতীয় নির্বাচনের মতো না হয়, বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনের মতো না হয়, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদিও এই সরকারি ক্ষমতায় আসেন এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সরকারের নিয়োজিত। সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহরুন রুনি হত্যাকাণ্ডের 7 বছর আজ। এই দীর্ঘ সময়েও মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি। 62 বার তদন্ত প্রতিবেদনের দিন পেছানো হয়েছে। এ পর্যন্ত 6 জন কর্মকর্তা মামলা তদন্ত করেছেন, কিন্তু দৃশ্যত কোনো ফলাফল আসেনি।
আগামী 17 ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য আছে। হত্যাকাণ্ডের বিচার হবে এমন আশা একরকম ছেড়েই দিয়েছেন মামলার বাদী রুনির ভাই নওশের আলম। মামলাটি বর্তমানে র্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক এএসপি শাহিদুর রহমান তদন্ত করছেন। এর আগে তদন্ত করেছেন র্যাবের সদর দপ্তরের সহকারী পরিচালক মহিউদ্দিন আহমেদ। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রনি। সড়ক দুর্ঘটনায় খুলনা, রংপুর ও মুন্সিগঞ্জে 5 জন নিহত হয়েছে। এদিকে রবিবার রাতে খুলনায় ট্রাক চাপায় নিহত গোপালগঞ্জের 5 যুবলীগ ও ছাত্রলীগ নেতার দাফন সম্পন্ন হয়েছে। নিহত 5 জনের মরদেহ সকালে গোপালগঞ্জ শহরের বাড়িতে আনার পরই পরিবারের সদস্য, প্রতিবেশী ও স্বজনদের আহাজারিতে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। পুলিশ ও নিহতের স্বজনরা জানায় 5 নেতা প্রাইভেট কার করে খুলনা থেকে গোপালগঞ্জ ফিরছিলেন। খুলনার রূপসা সেতু এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাক প্রাইভেট কারটিকে চাপা দেয়। এতে ভেতরে থাকা 5 ছাত্র যুবলীগ নেতাই প্রাণ হারান। এরা শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল না, এরা সামাজিক ব্যক্তিত্ব। শুধু সামাজিক ব্যক্তিত্ব বললেও শেষ হবে না। একজন ভাই আরেকজন ভাইয়ের প্রতি যে অবদান, তারা সেই অবদানটুকু রেখে চলেছিল। নিহতদের মধ্যে একজন এসএম সাদিকুল আলম সাদিক যুবলীগ নেতা, বাকি 4 জন ছাত্রলীগ নেতা মাহবুব হাসান বাবু, ওয়ালিদ মাহমুদ উৎসব, সাজু আহমেদ এবং অনিমুল ইসলাম গাজী। এরা 5 জনই বন্ধু ছিলেন। এই মর্মান্তিক মৃত্যু শুধু তাদের পরিবারকে না, সারা গোপালগঞ্জবাসীকে মর্মাহত করেছে এবং শোকান্বিত। এই প্রাণগুলো 5টা তাজা প্রাণ চলে গেল। আমাদের দেশের সড়ক নিরাপত্তার দাবিতে সরকার সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগ্রাম আন্দোলন করছে মানুষের জানমাল ফেরানোর জন্য। বাদ জোহর গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে সোমবার সকালে খুলনার চকনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দুদকের ভুলে জাহ আলম বিনা দোষে 3 বছর হাজতবাস করে ছাড়া পেলেও আলোচিত সেই আবু সালেক বছর খানেক ধরে লাপাত্তা। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় রিপোর্টের পর আর বাড়ি যায় না 18.5 কোটি টাকা জালিয়াতির হোতা সালেক। এখন তার অপকর্মের শাস্তি চান সালেকের বাবা এবং ঠাকুরগাঁওয়ের সিঙ্গিয়া গ্রামবাসী। আবু সালেকের আলিশান বাড়িটি পড়ে আছে নিস্তব্ধ। বাবা মা ও বিবাহিত বোন থাকলেও সারাক্ষণই বাড়িটি থাকে ভেতর থেকে তালাবদ্ধ। হঠাৎ ধনী হওয়া সালেক কাঁচা বাড়ি ভেঙে এই অট্টালিকা তৈরি করে। সেই আলোচিত আবু সালেক ঠাকুরগাঁও সদর উপজেলার সিঙ্গিয়া গ্রামের বাসিন্দা। এসএসসি পরীক্ষার পর বাবার বকা খেয়ে ঢাকায় পাড়ি জমায় সালেক। বেপরোয়া সালেক বাড়ির সাথে তেমন যোগাযোগ রাখেনি বলে দাবি পরিবারের। তবে ঢাকায় জাতীয় পরিচয়পত্র তৈরির সাথে যুক্ত ছিল সে। নির্দোষ ছিলেন, এটা তো এই যে 3 বছর তাই আমার নিজেকে কি খারাপ লাগছে আমি নিজেও বুঝেছি। সালেক যদি করে থাকে তাহলে ওর শাস্তি তো অবশ্যই হতো। আজ পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি। সালেকের জালিয়াতির ঘটনায় এলাকাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। সেটা ভালো, ছোট থেকে ভালো ছিল। তার কতটুকু কি আছে না সেটা বলতে পারবো না, তবে বাড়ি ঘর দিক দিয়ে আগের থেকে একটু বেশি আছে। সব দিক থেকে কি তার চাল চলন, টাকা পয়সা, হ্যান দেন হাবি যাবি হুট করে সে বাড়িতে ইডানে ফেললো, বাড়ি করতেছে। শুনলাম যে বোধহয় জায়গাও কিনতেছে। মনে করেন যে 1 বছর আমরা ডিসেম্বর পর্যন্ত আমরা ভাড়া দেইনি। রাব্বা আসছিল 2 দিন, তখন আমরা ভাড়া দিইনি। বলছিলাম যে সালেক ভাই তো নাই, আমরা ভাড়া টাকাকে দেবো। জাহ আলমের ক্ষতিপূরণ ও জালিয়াত আবু সালেক সহ সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের শাস্তি চান স্থানীয় জনপ্রতিনিধিও। আমার ইউনিয়নে তার বসবাস, এই জন্য আমি নিজে লজ্জাবোধ করছি। বিশেষ করে যার অপরাধে আরেকজন নিরপরাধ ছেলে জাহ আলম নামে 3 বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হয়েছে তাকে। আমরা মনে করি অবশ্যই সোনালী ব্যাংক কর্মকর্তা সহ এখানে জড়িত, কোনো সন্দেহ নেই। তারা যদি জড়িত না হয় এতগুলো টাকা ঋণ তাকে কেমনে দেয়? 2010 সালে সোনালী ব্যাংকের মিরপুর ক্যান্টনমেন্ট শাখা থেকে 18.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 3 বছর জেল খাটে টাঙ্গাইলের জাহ আলম। কারণ মূল আসামি সালেকের সাথে জাহ আলমের চেহারার অসাধারণ মিল আর দুদকের ভুল। সম্প্রতি সোনালী ব্যাংকের ওই অর্থ জালিয়াতি মামলা থেকে অব্যাহতি দিয়ে হাইকোর্ট তাকে মুক্তি দেয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতির সাথে থাকুন, ফিরে এসে থাকছে। সমুদ্রপথে টেকনাফ উপকূল দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে 22 রোহিঙ্গা আটক। কুষ্টিয়ার খোকসায় নাতির ছুরিকাঘাতে নানা নিহত, 2 জনকে আটক করেছে পুলিশ। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। সমুদ্রপথে টেকনাফ উপকূল দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে 22 রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। এরা সবাই উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। তাদেরকে আবার রোহিঙ্গা শিবিরে ফেরত পাঠানো হয়েছে। দালালদের মোটা অঙ্কের টাকা দিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল তারা। টেকনাফ 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী জানান, উত্তর লম্বি উপকূল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের মধ্যে 11 শিশু, 10 নারী ও 1 জন পুরুষ। তবে দালালদের আটক করতে পারেনি বিজিবি। মানব পাচারকারীদের ধরতে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে বিজিবি। কুষ্টিয়ার খোকসায় নাতির ছুরিকাঘাতে নানা নিহত হয়েছেন। এ ঘটনায় নাতি সহ 2 জনকে আটক করেছে পুলিশ। নিহতের নাম মুজিবুর রহমান। উপজেলার শমসপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামে রবিবার রাতে এই ঘটনা হয়। অভিযুক্ত নাতি নাইম ও নিহতের ছেলের বউ সামিয়াকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, রবিবার রাতে আটককৃত নাইমের সাথে তার মামি সামিয়ার অবৈধ মেলামেশা দেখে ফেলায় মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে নাইম। এদিকে চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় গার্মেন্টস কর্মী হাসিনা বেগম হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে দেবর ফরহাদ হোসেন লিমনকে আটক করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় গুরুতর অসুস্থ শিশু ইশরাকের দিন কাটছে চেতন অবচেতন অবস্থায়। চোখের সামনে মৃত্যু পথযাত্রী সন্তানের দুর্দশা আর সইতে পারছে না অসহায় মা। ছেলের জন্য সহায় সম্পত্তি বিক্রি করে নিঃস্ব পরিবারটির পক্ষে চিকিৎসা খরচ চালানো এখন একেবারেই অসম্ভব। এজন্য সরকার সহ বিত্তবানদের সহযোগিতা চায় অসহায় পরিবারটি। ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া দরগা মহল্লার বাসিন্দা সৈয়দ মোবারক হোসেনের 12 বছরের ছেলে সৈয়দ ইশরাক। জন্মের 1 বছর বয়সেই শারীরিক সমস্যা ধরা পড়ে তার। ব্রেইনে পানি জমে থাকার কারণে তখন অপারেশনের মাধ্যমে পানি অপসারণে একটি পাইপ সংযোজন করা হয়। 2012 সালে তার সর্বশেষ অপারেশন হয়। এ সময় তার মস্তিষ্কের টিউমারের 40 ভাগ অপসারণ করা গেলেও 60 ভাগ থেকে যায়। 5 বছর অনেকটা ভালো থাকলেও গত 1 মাস ধরে সংজ্ঞাহীন ইশরাক। ছেলের চিকিৎসার খরচ মেটাতে ভিটে মাটি বিক্রি করে পরিবারটি এখন প্রায় নিঃস্ব। এ অবস্থায় ছেলেকে বাঁচাতে অসহায় মা প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন। আমি একজন মা হিসেবে ওনার কাছে আমি আমার সন্তানের জীবনটা ভিক্ষা চাইতেছি যে আমার মাননীয় মন্ত্রী যেন সুদৃষ্টি দিয়ে আমার বাচ্চাটার ট্রিটমেন্টের একটা ব্যবস্থা করে দেন। আর নাহলে আমি একজন মা হিসেবে ওই মৃত্যু কামনা 2 চোখে দেখতে পাবো এবং করতে পারবো। আর কোনো কিছু করার নাই আমার। আর 2টা ছেলে আছে, ওদের লেখাপড়া যে করাবো এরকম কোনো কিছু আমার কাছে নাই। আমি একদম নিঃস্ব। আমরা এলাকাবাসী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, শিশু ইশরাকের জন্য উন্নত চিকিৎসা ব্যবস্থা করে দেন। দ্রুত ঢাকায় এনে ইশরাককে ভালো চিকিৎসকের তত্ত্বাবধানে অপারেশনের কথা বললেন তার চিকিৎসক। আমার এখন আগের চেয়ে অনেক বেশি বড় এবং টিউমার ব্রেনের অনেকটা অংশই নষ্ট করে ফেলছে। তার দ্রুত চিকিৎসা অর্থাৎ অপারেশনের ব্যবস্থা করতে হবে। সবার সহায়তায় ইশরাক নতুন জীবন ফিরে পাবে এ আশা পরিবারটির। ইশরাককে সাহায্য করার ঠিকানা, হিসাব নম্বর সাজিয়া রহমান 212151004572 ডাচ বাংলা ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখা। মোবাইল নম্বর 017835789336। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপ পরিহিত 2 মাদকসেবী পালিয়ে গেছে। স্থানীয়রা জানায়, জয়াখালী গ্রামে সরস্বতী পূজার যাত্রাপালা চলাকালে গাঁজা সেবন করছিল তারানীপুর গ্রামের সোহাগ আব্দুল্লাহ। পরে পুলিশ তাদের আটক করে। সে সময়
রমজান নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়াত আলী তাদের যুবলীগের কর্মী বলে দাবি করে ছেড়ে দিতে বলেন। পুলিশ জানায় সোহাগ ও আবদুল্লাহ সহ অন্যান্য সমর্থকরা সংঘবদ্ধভাবে তাদের উপর হামলা চালিয়ে পালিয়ে যায়। এবারে দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। মার্কিন রাষ্ট্রদূত হাল রবার্ট মিলার বলেছেন, বাংলাদেশে চাষ হওয়া ফুল রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। ফুল চাষিদের উন্নয়নে কাজ করছে ইউএসআইডি। যশোরের ঝিকরগাছার গদখালি ও পানিসারা এলাকায় ফুল বাগান ঘুরে দেখে তিনি কথা বলেন। স্থানীয় চাষি ও উদ্যোক্তাদের সাথে মতবিনিময়ও করেন তিনি। স্ত্রী মিশেল এ সময় তার সাথে ছিলেন। সাংবাদিক দম্পতি সাগর রুনি সহ সকল সাংবাদিক হত্যার বিচার দাবিতে সমাবেশ ও মানববন্ধন হয়েছে ঝালকাঠিতে। সকালে স্থানীয় টাউন হলের সামনের সড়কে টেলিভিশন সাংবাদিক সমিতি এ কর্মসূচি পালন করে। খাগড়াছড়িতেও সাগর রুনি হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছে সাংবাদিকরা। সকালে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শাপলা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। দখল নয়, নিজের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করতে গিয়ে বিব্রত বোধ করেছেন সংসদ সদস্য মুহিবুর রহমান মুহিব। এমন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মহিপুর থানা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতারা। সকালে মহিপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি করা হয়, তাকে হেয় প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে একটি চক্র ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করিয়েছে। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কৃষক সেলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে নিহতের জানাজা শেষে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা ও উপজেলা পরিষদ ঘেরাও করে তারা। পরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন হয়। পূর্বশত্রুতার জেরে 9 ফেব্রুয়ারি রাতে সেলিমকে পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা। রবিবার সকালে মারা যান তিনি। দৈনিক মানব জমিনের বরগুনা প্রতিনিধি মিজানুর রহমানের উপর ছাত্রলীগ নেতার হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিক ও শিক্ষক সমিতি। সোমবার সকালে বামনা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। 3 ফেব্রুয়ারি বামনায় পিটিয়ে জখম করা হয় মিজানুর রহমানকে। গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা চক্ষু হাসপাতাল ও ডায়াবেটিস হাসপাতালে রেটিনোপ্যাথি বিভাগের উদ্বোধন করেছেন অরবিট ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও সিইও বব র্যাঙ্ক। এর আগে তিনি টুঙ্গিপাড়া উপজেলা কুশলী কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখেন। আঞ্চলিক এসএমই পণ্য মেলা উপলক্ষে শোভাযাত্রা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। শাফিন খান, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবিকেই বলছি শিরোনামগুলো আরো একবার জানিয়ে। শ্বাসরোধে হত্যা করা হয়েছে ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরীকে, জানিয়েছেন ময়নাতদন্তকারী ডাক্তার। 2 গৃহকর্মীকে আসামি করে মামলা। ডাকসু নির্বাচনের তাফসিল ঘোষণা, ভোট গ্রহণ 11 মার্চ, মনোনয়নপত্র জমা ও বাছাই 26 ফেব্রুয়ারি। ছাত্রলীগ স্বাগত জানালেও শঙ্কায় ছাত্রদল ও ছাত্র ইউনিয়ন। খুলনায় ট্রাক চাপায় নিহত গোপালগঞ্জের 5 যুবলীগ ও ছাত্রলীগের নেতার দাফন সম্পন্ন। আজ সড়ক দুর্ঘটনায় মুন্সিগঞ্জে 3 জন সহ অন্তত 5 জন নিহত। দুদকের ভুলে জাহ আলম বিনা দোষে 3 বছর হাজত বাস করলেও লাপাতা 18 কোটি টাকা জালিয়াতির হোতা সালেক। ছেলের অপকর্মের শাস্তি চান তার বাবা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।